আসসালামু আলাইকুম। সারা পৃথিবীতেই কোনো স্টুডেন্ট যখন তার পড়াশোনা শেষ করে, তারপর তার মানে ১ম চিন্তাই থাকে একটা ভালো চাকরির। চাকরি বাংলাদেশের সোনার হরিণ, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশেও চাকরি খুব একটা ইজি গেটিং নয়। আপনি যে লাইনে পড়াশোনা করবেন, তারপর সেই লাইনে গিয়ে কাজ খুঁজে পাওয়াটা অত্যন্ত সুখকর ঘটনা হয় না কারো জন্যই। যার জন্য এই সমস্ত দেশে মানে ইউরোপ আমেরিকাতে পড়াশোনা শেষ করবার পর তার কাঙ্ক্ষিত জব না পেলেও সে যে কোনো একটা অন্য যে কোনো চাকরিতে ঢুকে যায়, সেটা ক্লিনিং হোক, সেটা সেলিং হোক, সেটা রেস্টুরেন্ট হোক, করে শুরু করে দেয়। তার ইনকামের দরকার আছে। কিন্তু আমাদের দেশে তো সেই সিস্টেম নেই যে আমি এমএ পাস করে আছি, আমি এখন হোটেলে যে ডিশওয়াশার হব, বা আমি হুট করে একটা দোকান দিয়ে দিব। যদিও আজকাল এগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু তারপর এই চাকরির বাজারটা আমাদের দেশে সবসময়ই সবগুলো স্টুডেন্টের জন্য ছিল সোনার হরিণ। শুধু আমাদের দেশে কেন বলবো, দেখুন আমার ছেলেকে আমি লন্ডনের ব্রুনেল ইউনিভার্সিটি থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়িয়েছি। আমি তখন বাংলাদেশে থাকি, আমার ছেলেকে লন্ডনে পড়িয়েছি আমি। তো অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার হয়েছে, ন্যাচারালি ভালো একটা চাকরি করবে। তো আমি বেশ কিছুদিন পর, তার পরীক্ষার পর, সে যখন গ্র্যাজুয়েশন নিল, তার গ্র্যাজুয়েশন নেওয়ার পর বেশ কিছুদিন পর গেলাম, গিয়ে দেখলাম সে কোনো চাকরি পাচ্ছে না। তো একদিন আমি আর সে আপনার লন্ডনে একটা স্টেশন আছে এলিফ্যান্ট ক্যাসেল, ওখান থেকে নামলাম আমি আমার ছেলেকে নিয়ে। তখন থেকে একটি কৃষ্ণাঙ্গ ছেলে একটি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, আই নিড এ জব, আই এম এ কী লেখা ছিল অ্যাকচুয়ালি আমার মনে নেই খুব সম্ভব, আই এম এ গ্র্যাজুয়েট ইন ইকোনমিক্স। ব্যাপারটা আমাকে বেশ মানে আবেগ আপ্লুত করেছে। একটা ছেলে রাস্তার মধ্যে প্লেকার্ড নিয়ে দাঁড়িয়েছে, তাকে কে চাকরি দিবে? তাই আমার ছেলেকে বললাম, ও এগুলো করছে, চাকরি পাবে? বলে হ্যাঁ আপা, এখানে এটা অনেকেই করে, অনেকেই পায়, অনেকেই পায় না, এটা একটা সিস্টেম। তারপর আমি চলে আসলাম বাংলাদেশে। তারপর তার এক বন্ধু আমাকে একটা ছবি পাঠালো। আমার ছেলে আপনার এই লন্ডনের একটা রেল স্টেশন আছে, ওটার নামটা আমার ঠিক মনে নেই, খুব সম্ভব লন্ডন ব্রিজ, হ্যাঁ লন্ডন ব্রিজই হবে। লন্ডন ব্রিজের মেট্রোর সামনে আমার ছেলে প্লেকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, লেখা আছে মাই নেম ইজ সো অ্যান্ড সো, আমি ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশন করেছি, আই নিড এ জব। এর পরবর্তীতে নাকি তার মুখে শোনা গল্প, একজন ভদ্রলোক তাকে 3 দিন না 4 দিন পর একজন ভদ্রলোক তার কাছে এসে একটা কার্ড দিয়ে বলল, তুমি আমার অফিসে দেখা করো। দেখা করতে গেল, তখন বলল তুমি অস্ট্রেলিয়াতে, আইপি অস্ট্রেলিয়াতে লোক নিচ্ছে, আমি একজন অস্ট্রেলিয়ান সিটিজেন, আই এম ওয়ার্কিং হিয়ার, আমি রেগুলার অস্ট্রেলিয়ান ম্যাগাজিন পড়ি, তুমি এই অ্যাড্রেসে অ্যাপ্লাই করো। তারপর আমার ছেলেটা কিন্তু আইপি অস্ট্রেলিয়া মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি অস্ট্রেলিয়া, যেটার হেড অফিস হলো, যে অফিসে সে চাকরি করতো আর কি পেয়েছিল, সেটা হলো ক্যানবেরাতে, ক্যাপিটাল সিটিতে, ওখানে চাকরি নিয়ে সে চলে গেল। তো দেখুন, লন্ডনে পড়াশোনা করেছে, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পাস করেছে, তারপরেও চাকরি পাচ্ছে না। 11 মাস পর সে চাকরি পেল। চাকরিটা এমনই সোনার হরিণ, শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, কাঙ্ক্ষিত জব পাওয়া বেশ টাফ। আমাদের দেশে কত সংখ্যক বেকার আছে আমরা কেউ বলতে পারবো না। সবাই একটা উচ্চাশা নিয়ে পড়াশোনা শেষ করে, তারপর ভাবে একটা ভালো চাকরি করব, বাবা মার মুখে হাসি ফুটাবো, নিজে একটু ভালো থাকবো। সরকারের তেমন কোনো প্রচেষ্টা নেই। সরকারের যে দলই আসুক, তাদের মধ্যে তাদের বাসনা হলো যে তাদের যারা দলীয় কর্মী, তাদের জন্য যারা নিবেদিত প্রাণ, যে তাদের দল করে, তাদেরকে যে কোনো একটা চাকরি, সেটা সরকারি চাকরি হোক বা আধার সরকারি চাকরি হোক, তাদেরকে দিয়ে দেবে। কিন্তু সাধারণ মানুষ তো সেটা পায় না। সাধারণ মানুষের জব কোথায় পাবে? এই জন্য দেখুন, প্রচুর ছেলেরা পড়াশোনা শেষ করে এখন বিদেশে উচ্চশিক্ষার নামে পাড়ি দিচ্ছে, যে ওখানে কি উচ্চশিক্ষা কিছুটা নিয়ে আমি ওখানে সেটেলড হয়ে যাব। এই প্রবণতাটা বাংলাদেশে একদম ভরে গেছে, বিকজ অফ ফ্রাস্ট্রেশন। এই ফ্রাস্ট্রেশন কিছুটা মেটাতে চেয়েছে ডাকসুর সাদেক কাইম এবং তার দল। কি করেছে? একটা জব ফেয়ার করেছে 17 তারিখে, বিরাট বড় জব ফেয়ার। ওরা চায়নার প্রায় 32টা কোম্পানিকে একসাথে করেছে। তাদেরকে বলেছে, তোমরা আমাদের এখানে যে সমস্ত অফিস আদালত আছে তোমাদের, সেখানে আমাদের দেশের ছেলেদেরকে নিয়োগ করো। এখানে বলে রাখা ভালো, পৃথিবীর বিভিন্ন দেশেই যখন কোনো কোম্পানি যে অন্য দেশে আপনার কোনো অফিস খোলে বা কোনো প্রতিষ্ঠান খোলে, তখন
সে চায় তার পয়সা বাঁচাতে। যেমনটি ধরেন আমেরিকান কোম্পানি যদি ঢাকায় গিয়ে খোলে, তো ঢাকায় গিয়ে খুলবার পর কী হবে, তার যে স্টাফ থাকবে সে যদি আমেরিকার থেকে উড়িয়ে নিয়ে যায় তাহলে তাকে আমেরিকার স্ট্যান্ডার্ডে স্যালারি দিতে হবে, তাই নয় কি? আর যদি সে বাংলাদেশ থেকে এমপ্লয়ি নেয় তাহলে তার এমপ্লয়ির মানে কস্টিং কম পড়বে। এই ব্যাপারটা আমরা সবাই জানি। এইটা নিয়ে কেউ কোনোদিন কাজ করেনি, কাজ করছে এই সাদেক কাইমরা। এরা চায়নার 32টা কোম্পানিকে এক করেছে, বলেছে দেখো তোমাদের এই সমস্ত কোম্পানিতে তোমাদের অনেক এমপ্লয়ি দরকার, তোমরা তোমাদের দেশ থেকে আনো, আমাদের থেকে কিছু নিয়োগ করো, স্যালারি তোমরা আমাদের দেশের স্ট্যান্ডার্ডে দিবে। সেই স্যালারি মনে করলে 50,000 থেকে শুরু করে 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত আছে। হ্যাঁ, এখানে যাদের কেলিভার মনে করবে, যারা মনে করবে যে এই লোকটা তোমার মানে ডিমান্ড পুরো করতে পারবে, তাকেই নেবে, আমরা কোনো প্রেশারাইজ করবো না। এই একটা অ্যারেঞ্জ করেছিল এবং সাকসেসফুল। আপনারা শুনলে অবাক হবেন, 420টা ছেলে মেয়ে এই চাইনিজ কোম্পানিগুলোতে চাকরি পেয়েছে, অলরেডি পেয়ে গেছে, দে আর অলরেডি অ্যাপয়েন্টেড। এখন তারা প্ল্যান করছে এরপর তারা গিয়ে মনে করেন আমেরিকার যতগুলো অফিস আছে বা ব্রিটিশ যেগুলো কোম্পানি আছে বা ইন্ডিয়ান আছে বা যে দেশেরই থাকুক, তাদেরকে কনভিন্স করে যদি এইভাবে এই যে এইবার তারা 17 তারিখে 420 জনের চাকরি দিয়েছে, 32টা কোম্পানি না 34টা কোম্পানি এসেছিল, সবাই নেই 30টা কোম্পানি বোধহয় নিয়েছে যতদূর পড়েছি। যাক, নিয়েছে তো, এই ছেলে মেয়েদের মুখে হাসি ফুটেছে। এখানে সরকারের কোনো ভূমিকা নেই। এই ছেলেগুলো বলছিল যে আমাদেরকে কেউ সাহায্য করলো না, এটা আমরা সরকারের হয়ে কাজটা করছি। কেন করেনি? তাদের ভাষ্য অনুযায়ী তারা বলতে চাচ্ছে যে তোমরা যে অ্যারেঞ্জমেন্টটা করছো, এই জব অ্যাফেয়ার্সটা যেটা করছো, হ্যাঁ, এটা তোমরা এই ডাকসুর মেয়াদের পরে করো। তার মানে এটা যদি ওরা করে তাহলে ডাকসুর ক্রেডিট চলে আসবে, এই জন্য নাকি করে। এটা আমার কথা না, এটা আপনি ওদের মুখেই শুনুন কি বলেছে। আমার দেশের তরুণরা কাজ করবে, এটার জন্য জব ফেয়ারের আইডিয়া, জব ফেয়ারের চিন্তা করা। তো আলহামদুলিল্লাহ আমরা যখন চিন্তা করেছি সব বেশ ভালোভাবে আগাচ্ছিল। আমরা স্বপ্ন দেখেছিলাম যে আমরা আসলে আমাদের যারা সম্মানিত শিক্ষক, সম্মানিত দেশের যারা সরকারি দায়িত্ব পালন করছে, প্রত্যেকে এটাকে বরং ওন করে এটাকে আরো কেমনে ম্যাক্সিমাইজ করা যায়। আমরা খুশি হতাম যদি এই সংশ্লিষ্ট মন্ত্রী এসে বলতেন তোমরা এই আয়োজনটা করো, বরং এটার পর আরো 2টা করো, 3টা করো। আরো দেশে যে কটা জাপানের আছে, রাশিয়ার আছে, ইউএস এর আছে, ভারতের আছে, যত রাষ্ট্রের প্রতিষ্ঠান বাংলাদেশে এক্সিস্ট করে, প্রত্যেকটা রাষ্ট্রের প্রতিষ্ঠানের সকল পোস্টে বাংলাদেশের নাগরিকদের জব নিশ্চিত করার জন্য তোমরা এটাকে বড় প্রজেক্ট আকারে নাও, আমাদের হেল্প করবো, এটা বলতে পারতেন। এটা না বলে তারা বলছেন এই প্রোগ্রামটা হতে দেবে না। এটা লজ্জার জায়গা, লজ্জার ব্যাপার। দেখুন, সরকারের পক্ষ থেকে বা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ থেকে কোনো রকম সাহায্যই তারা পায়নি, তারা নিজেরা এটা করেছে। আসলে সাদেক কাইমরা মানে ডাকসুর এই যে শেষ এখন যে কমিটিটা আছে, যেটা প্রায় শেষের পথে, সামনে ইলেকশন এবং শোনা যাচ্ছে ইলেকশনও হবে না, কারণ অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ডাকসুর সাথে যদি আবারও ডাকসুতে এই শিবিরের ছেলেরা দাঁড়ায় তাদেরকে ফেল করানো বেশ কষ্ট হবে। কারণ এরা যে কাজ করে গেল এই বিগত বছরটাতে, সেটা আপনারা সবাই দেখেছেন। আপনি শিবিরকে পছন্দ করেন আর না করেন, ওদের কর্মকে তো আপনার পছন্দ করতে হবে। দাগ যদি খারাপও হয়, সেটা যদি কোনো ভালো ইঙ্গিত দেয় তাহলে দাগই ভালো। শিবির খারাপ আপনারা বলতে পারেন, কিন্তু শিবির যে সমস্ত কর্মকাণ্ডগুলো করে গেলো, মসজিদে এসি লাগালো, এবং তারা প্রতিটা হলে হলে আইসিটি মন্ত্রণালয়ের সাথে কন্ট্যাক্ট করে কম্পিউটার বসাবার চেষ্টা করেছিল, সেটাও করতে দেওয়া হয়নি। তো এদেরকে যেন এই জব অ্যাফেয়ারটা করতে দেওয়া না হয় সেজন্য ওনাকে চেষ্টা করা হয়েছে, কিন্তু ওরা করেছে, ওরা সাকসেস হয়েছে। ওরা 420টা ছেলে মেয়ের চাকরির ব্যবস্থা করেছে, 420টা ফ্যামিলির বুকে হাসি ফুটিয়েছে। সরকার বাহাবা দিক আর না দিক, ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বাহাবা দিক আর না দিক, ওই 420টা ফ্যামিলির মানুষ তো তাদেরকে বাহাবা দিবে। দেখুন, এত বড় খবরটা আপনি তেমনভাবে প্রচারিত দেখবেন না, মানে গণমাধ্যমে এইভাবে এই খবরটি আসেনি। যা খবরটি এসছে সমস্ত কিছুই কিন্তু এই মিডিয়াতে। আপনারা গণমাধ্যম খুঁজে দেখেন, 2-1টা পত্রিকা করে যে খুব ছোট্ট করে নিউজ করেছে। মানে জামাতে ইসলামের অঙ্গ সংগঠন বলুন আর যাই বলুন, এই শিবির যদি যত ভালো কাজই করুক, একে কেউ প্রশংসা করবে না। আমি শিবির করে বলে নয়, আমি এই যে জব অ্যাফেয়ারটা দেখলাম, এটা দেখে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমি আমার নিজের জীবন দিয়ে দেখেছি আমার ছেলে একটি জবের জন্য কীভাবে রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিল। আজকে এই ছেলে মেয়েগুলো যারা এখানে জব পেয়েছে, তারা কিন্তু কেউ শিবিরের ছেলে মেয়ে নয়। এমনকি তারা এই যে ডাকসুর যে
সদস্যগুলো আছে সংসদ, মানে ওদের ওদের ডাকসু যে সংসদের যে সদস্যগুলো আছে তাদের মধ্যে কেউ সিভি জমা দেয়নি, সব বাইরের স্টুডেন্টরা। এখানে হয়তো বা আওয়ামী সমমনার মেয়ে আছে, ছেলে আছে, বিএনপি সমমনার মেয়ে আছে, ছেলে আছে, জামাতের সমমনার মেয়ে আছে, ছেলে আছে, বাম সমমনার ছেলে আছে, মেয়ে আছে। এখানে কোনো জাত, ধর্ম, বর্ণ এবং তার রাজনৈতিক পরিচয় দিয়ে কোনো অ্যাপ্লিকেশন নেওয়া হয়নি। তাদের সিভি যখন আগে পাঠিয়েছে এরাও স্ক্রুটিনি করেনি, স্ক্রুটিনিং করেছে সেই কোম্পানিজগুলো নিজেরা এসছে, নিজেরা সামনাসামনি ইন্টারভিউ দিয়েছে, যাকে পছন্দ হয়েছে তাকে নিয়েছে। নেবার কথা ছিল আরও বেশি, কিন্তু তারা 420 জনই মাত্র চান্স পেয়েছে। আপনারা এটাও জানেন যে আজকাল এই ছেলেমেয়েরা পড়াশোনা শেষ করবার পর সারাদিন ল্যাপটপে বসে বিভিন্ন জায়গায় মেইল পাঠাচ্ছে, সিভি পাঠাচ্ছে, কজন উত্তর দেয়? আর এখানে ডিরেক্ট সেই কোম্পানির প্রতিনিধির সাথে ইন্টারভিউ দিয়ে সেখান থেকে পাশ করে চাকরি পেয়ে গেল। কয়েকটা ছেলে মেয়েকে দেখছিলাম কান্না করছিল খুশির চোটে। শিবিরের এটা কি আপনারা প্রশংসা করবেন না? এটা কি নিউজে আসা উচিত ছিল না? মিডিয়া এটা খবর করবার উচিত ছিল না? ওরা শিবির করে বলেই, তাই না? আজকে ডাকসু যদি অন্য দলের ডাকসু হতো, আমি ধরি ছাত্র দলের ডাকসু হতো, তাহলে এটা সারা বাংলাদেশে নয় সারা বিশ্বে প্রচার করা হতো। আমরা তো দেখেছি এই যে সাদিক কায়েমরা যখন গত মে মাসে ওখানটায় গেল, ওরা কি নিয়ে আসলো, আর তার পরবর্তী তো আপনার ছাত্রদলের একটা প্রতিনিধি দল গেল, তারা এসে কি করেছে আমরা তো কিছুই জানি না, তারাও কিছু করে দেখাক। এখানেই তো বোঝা যাবে আপনাদের মেধা। আপনারা লিখে রাখতে পারেন, ওই যে আমাদের যে বর্তমান উপদেষ্টা আছেন যে জাহিদ সাহেব, উনি ওই ইলেকশনের সময় বলেছিলেন, ডাকসু ইলেকশনের সময় আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম শিবির পাশ করতে পারবে না। আমি ওনাকে আজকে বলছি, আবার যদি এবার ইলেকশন হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, এবারও শিবির পাশ করবে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম, কিন্তু ইলেকশন হবে না, এটা আপনারা মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।